ভবিষ্যতের পৃথিবীতে বিজ্ঞানীরা এমন এক টেকনোলজি আবিষ্কার করেছে যার মাধ্যমে মানুষের আর মৃত্যু হয় না। অ্যাকচুয়ালি তারা মানুষের মাঝে একটি মেমোরি কার্ডের মতো যন্ত্র সেট করে দেয়, আর দেহ যখন ধ্বংস হয়ে যায় সেটি আবার নতুন বডিতে সেট করে, যার ফলে সেই ব্যক্তি আবারও আগের ব্যক্তি হয়ে ওঠে। তবে এক গোপন কারণে এক ধনী ব্যক্তি ২৫০ বছর আগে মারা যাওয়া এক ভয়ঙ্কর কিলারকে জীবিত করে তোলে। এর পেছনে তার কি ষড়যন্ত্র বা রহস্য রয়েছে জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতেই আমরা একজন নগ্ন মানুষকে দেখতে পাই যে আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে, আর সে নিজের চেহারা দেখে প্রচণ্ড চিৎকার করতে থাকে এবং রেগে যায়, কারণ সে আয়নায় যেই বডিটিকে দেখছে সেটি তার নিজের না, অন্য কারো। আর ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই এই ব্যক্তি কিছুক্ষণ আগে একটি পুলের ভেতরে অচেতন অবস্থায় পড়ে গিয়েছিল। ডক্টররা তাকে টেনে বের করে আর একটি পলি ব্যাগের মধ্যে ভরে ফেলে, আর ব্যাগ খোলার পরে তার জ্ঞান ফিরতে শুরু করে। আর ডক্টরদের কথা শুনে সে একদম চমকে যায়। সে জানতে পারে সে গত ২৫০ বছর ধরে পৃথিবী থেকে ৮০ লাইট ইয়ার দূরে এক অজানা ল্যাবে বন্দী ছিল। এই সত্য জানার পর সে পাগলের মতো রেগে যায় আর চেঁচামেচি করতে শুরু করে। সে নিজেকে মুক্ত করে পালানোর চেষ্টা করে, এমনকি আয়নায় যখন নিজেকে দেখে সে আরও রেগে যায়। অ্যাকচুয়ালি এই ব্যক্তির নাম টাকেশি কোভাচস। অসহায় বাস্তবতাকে মেনে নিয়ে সে গোসল করতে যায়, আর ঠিক তখন তার চোখের সামনে বারবার ভেসে ওঠে এক মেয়ের মুখ। যদিও সে তাকে পুরোপুরি মনে করতে পারছিল না। সেই মেয়ের নাম কুইলক্রাইস্ট ফ্যালকানর। এই মেয়েটার সাথে টাকেশির অতীতে এক গভীর সম্পর্ক ছিল। গোসল শেষ হলে টাকাশিকে আরও কয়েকজনের সাথে একটি রুমে নিয়ে আসা হয়। সেখানে এক মহিলা সবাইকে একটা ডিভাইস সম্পর্কে জানায়। এটার নাম কার্টিক্যাল স্ট্যাক। এটা মানুষের স্পাইনাল কর্ডে বসানো হয় যাতে শরীরের সকল ফাংশন এবং সকল কাজকর্ম সেটি সংরক্ষণ করতে পারে। মানে এটি এক প্রকার মেমোরির মতো, এবং সে যদি কোনো কারণে মারা যায় আর এই মেমোরি যদি ভালো থাকে তাহলে সেটি অন্য একটি শরীরে বসিয়ে আবার তাকে জীবিত করা সম্ভব। এই প্রযুক্তি এখন খুবই সাধারণ ব্যাপার। এখন টাকাশিকে এসব বুঝিয়ে এরপর তাকে নেওয়া হয় জেলের ওয়ার্ডেনের কাছে। ওয়ার্ডেন জানায় তার বিরুদ্ধে খুন, চুরি এবং বিশ্বাসঘাতকতার মামলা রয়েছে। এই কারণেই তাকে ২৫০ বছর ধরে পৃথিবী থেকে অনেক দূরে নিষ্ক্রিয় অবস্থায় স্টক করে রাখা হয়েছিল, যাতে সে মানবজাতির ক্ষতি করতে না পারে। কিন্তু কিছুদিন আগে একজন অত্যন্ত ধনী ব্যক্তি লরেন্স ব্যানক্রাফট তাকে আবারও জীবিত করিয়েছে, এবং এখন টাকেশি কোভাচস তার সম্পত্তি। এই কথা শুনে টাকাশি প্রচণ্ড রেগে যায়। সে বলে, আমি কোনো পণ্য না যে আমি বিক্রি হব। কিন্তু ওয়ার্ডেন তার কথায় কান না দিয়ে সে বলে, যদি সে লরেন্সের সাথে দেখা না করতে যায় তাহলে আবারও তাকে সেই জায়গায় আবারও নিষ্ক্রিয় করে রাখা হবে। এটি শোনার পর টাকেশি এখন চুপ হয়ে যায়, কিন্তু ভেতর ভেতর সে কোনোভাবেই মানতে পারছিল না যে তাকে বিক্রি করা হবে। অ্যাকচুয়ালি ২৫০ বছর আগে সে ছিল এক বিদ্রোহী দলের সদস্য। সেই দলের নাম ছিল এনভয়েস। তারা চাইতো না মানুষ এই প্রযুক্তির মাধ্যমে চিরজীবী হোক, কারণ এই স্ট্যাক তৈরি করে মেমোরি ট্রান্সফার করতে প্রচুর টাকা পয়সার দরকার ছিল। অ্যাকচুয়ালি ইনভয়েস এই গ্রুপের কথা ছিল, যদি এই প্রযুক্তি সর্বসাধারণ ব্যবহার করতে পারে তাহলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি এমন হয় এটি শুধুমাত্র ধনীরাই ব্যবহার করতে পারবে তাহলে এটি আনার থেকে না আনাই ভালো। আর সবথেকে বড় কথা, এই প্রক্রিয়া অত্যন্ত ব্যয়বহুল, যার ফলে ধনী ব্যক্তি ছাড়া কেউ এটি করতে পারত না। আর এই উদ্দেশ্যেই টাকেশি আর তার এক সঙ্গে এক কোম্পানি থেকে অনেকগুলো স্ট্যাক চুরি করে আর একটি হোটেলে ফিরে আসে। তারা যখন সেগুলো পরীক্ষা করছিল হঠাৎ করে পুলিশেরা সেখানে রেড করে। টাকাশি আর তার সঙ্গে লুকিয়ে পড়ে, কিন্তু এই ফোর্স ছিল অত্যন্ত ভয়ঙ্কর। ঘরে ঢুকেই তারা অন্ধের মতো গোলাগুলি করতে শুরু করে। টাকাশি ফাইট করার চেষ্টা করে, কিন্তু সে টিকতে পারে না। তাকে মাটিতে ফেলে দেয়া হয় আর তার চোখের সামনে তার সঙ্গীকে গুলি করে মেরে ফেলা হয়। তার স্ট্যাক ধ্বংস হয়ে গিয়েছিল, যার ফলে তাকে আর জীবিত করা কোনোভাবেই সম্ভব ছিল না। পুলিশেরাও চেয়েছিল টাকাশিকে মেরে ফেলতে, কিন্তু তাদের উপর নির্দেশ ছিল যাতে তাকে জীবিত ধরা হয় তার লিডারের তথ্য বের করার জন্য। কিন্তু টাকাশি কিচ্ছু বলে না, সে উল্টো এগিয়ে যায় আর পুলিশ অফিসার শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে, কিন্তু তার স্ট্যাক ধ্বংস হয়েছিল না, যার ফলে এখন তাকে আবারও জীবিত করা গিয়েছে। আর জেল থেকে বের হওয়ার পর টাকেশির সামনে আসে এক পুলিশ অফিসার, ক্রিস্টিন আর্টেগা। সে তাকে লরেন্স ব্যানক্রাফটের বাড়িতে নিয়ে যেতে এসেছে। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে টাকেশি দেখতে পায় অনেক মানুষ আর্টিকেল 650 এর বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই আইনের মাধ্যমে খুন হওয়া মানুষদের আবারও জীবিত করা হয় আর খুনির পরিচয় বের করা হয়। যদিও এতে খুবই ভালোভাবে অপরাধ দমন করা যায়, তারপরেও অনেকেই মনে করে একজন মানুষকে টর্চার করতে করতে বারবার খুন করা আর আবারও জাগিয়ে তোলা এটি একদম অন্যায়।
এখন গাড়িতে ওঠার পর আর্টেগা টাকাশিকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে, কারণ সে এখনও মনে করে টাকাশি এক সন্ত্রাসী, কিন্তু টাকাশির এসবে কোনো আগ্রহ নেই। অবশেষে তারা পৌঁছে যায় মেঘের ওপর ভাসমান লরেন্স বেনক্রাফটের বিশাল টাওয়ারে। অ্যাকচুয়ালি লরেন্স ছিল অত্যন্ত ধনী, যে তাকে জাগিয়ে তুলেছে। সেখানে প্রথমে তাদের দেখা হয় লরেন্সের ওয়াইফ মারিয়ান বেনক্রাফটের সাথে। কিছুক্ষণ কথা বলার পর সে টাকাশিকে লরেন্সের কাছে নিয়ে যায়, আর তারপর লরেন্স বেনক্রাফট যা বলে তা সব কিছু চেঞ্জ করে দেয়। সে জানায় সে টাকাশি কোভেচকে ফিরিয়ে এনেছে এক অদ্ভুত রহস্যময় কেসের তদন্ত করার জন্য, আর সেই কেস হলো লরেন্স বেনক্রাফট মানে তার নিজের মৃত্যুর তদন্তের ব্যাপারে। কিন্তু আমরা দেখছি সে তো বেঁচে রয়েছে। আসলে তাকে 2 দিন আগে তার বন্দুক দিয়েই কেউ একজন গুলি করে মেরে ফেলেছিল, আর তার থেকেও বড় কথা, সেই বন্দুকের পাসওয়ার্ড জানত শুধুমাত্র 2 জন, সে নিজে আর তার ওয়াইফ মারিয়ান বেনক্রাফট। যার ফলে এখন লরেন্সের সামনে 2টি মাত্র সম্ভাবনা রয়েছে। এক, সে হয়তো নিজেই আত্মহত্যা করেছিল, অথবা তার ওয়াইফ তাকে মেরে ফেলেছে। কিন্তু সে নিশ্চিত যে সে নিজে আত্মহত্যা করেনি। আবার সে এটিও মানতে পারছে না যে তার ওয়াইফ তাকে খুন করেছে। সে অ্যাকচুয়ালি প্রমাণ সহজ জানতে চায় যে তাকে হত্যার পেছনে কে ছিল, আর সে নিজের মৃত্যুর ব্যাপারে কিচ্ছু জানত না। এর বিশেষ কারণ হলো খুনি যে তাকে খুন করেছিল সে তার স্ট্যাক পুরোপুরিভাবে নষ্ট করে দিয়েছিল, যার ফলে তার আর কোনোভাবেই বেঁচে ওঠার কথা ছিল না। কিন্তু যেহেতু সে অত্যন্ত ধনী ছিল, তাই তার অনেকগুলো স্টেক ছিল, আর সেগুলো অত্যন্ত সিকিউরড জায়গায় রাখা ছিল। তবে সেখানে 48 ঘন্টা পর পর তার সকল তথ্য গিয়ে জমা হতো। তবে তাকে খুন করা হয়েছিল সেই 48 ঘন্টা পূরণ হওয়ার 10 মিনিট আগে, যার ফলে সে জানে না যে তার মৃত্যুর 48 ঘন্টা পর্যন্ত কি হয়েছিল। আর এ কারণেই সে প্রচুর টাকা খরচ করে এই টাকাশিকে জীবিত করেছে, যাতে সে তার খুনের তদন্ত করতে পারে। আসলে টাকাশি ছিল 250 বছর আগে, মানে তার সময়কার সবথেকে বিখ্যাত এক গোয়েন্দা, আর তার মতো গোয়েন্দা বর্তমান পৃথিবীতে কেউই নেই। এই কারণেই সে তাকে বাধ্য হয়ে জীবিত করেছে। এখন সে তাকে অফার করে $50 মিলিয়ন। শুধু তাই না, একসময় টাকাশি যতগুলো অপরাধ করেছিল, চুরি, খুন, সবকিছু সে মওকুফ করিয়ে দেবে। কিন্তু তারপরেও টাকাশি এটি প্রত্যাখ্যান করে, কারণ এক পর্যায়ে তার মনে হচ্ছিল সে একজন কৃতদাসের মতো। তখন লরেন্স তাকে বলে, ঠিক আছে, তুমি একদিন সময় নিয়ে ভাবো আর এই পুরো শহরটা ঘুরে দেখো। কারণ সে খুব ভালো করেই জানে 250 বছর পর সে জীবিত হয়ে যখন এই ঝলমলে পৃথিবী দেখবে, তখন সে আর কখনোই মরতে চাইবে না, বরঞ্চ তার হয়ে কাজ করতে রাজি হয়ে যাবে। আর এখন সে বাইরে গিয়ে দেখতে পায় এই শহরটা অবিশ্বাস্য সুন্দর। মানুষ ইতিমধ্যে অনেকগুলো গ্রহকে নিজের বাসস্থান বানিয়ে ফেলেছে। টাকাশির পরিকল্পনা খুবই সহজ, কয়েকদিন যতটা সম্ভব উপভোগ করা, আর তারপর আবারও জেলে ফিরে যাওয়া। তাই সে শহরে ঢুকে বিভিন্ন ধরনের নেশা করতে শুরু করে। শুধু তাই না, সে রেড লাইট এরিয়াতেও যায়। তবে আবারও তার মনে সেই একই চেহারা ভেসে ওঠে, কুইলক্রিস্ট ফ্যালকনার আর তার বোন রাইলিন। ঠিক তখনই হঠাৎ করে ক্রিস্টেন আর্টেগা এসে তার ঘাড়ে একটা ডিভাইস বসিয়ে দেয়, যার ফলে তার শরীরে চলতে থাকা সব অ্যাডস বন্ধ হয়ে যায়, যার ফলে সে নিজেকে হালকা এবং মুক্ত অনুভব করে। তারপর ওরা দুজন একসাথে একটি ক্লাবে যায়। কিন্তু কথা বলতে বলতেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে, কারণ আর্টেগার মতে টাকাশির মতো একজন বিপজ্জনক মানুষকে শহরে এভাবে ছাড়া ঠিক না। কিন্তু টাকাশির মতে সে তখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করে না যতক্ষণ না কেউ তার উপরে আক্রমণ করে। কিন্তু আর্টেগা তার কথায় বিশ্বাস করে না, রাগে ফেটে পড়ে। টাকাশি সেখান থেকে বেরিয়ে যায়। রাত বাড়তে থাকে, আর সাথে সাথে শহরের রাস্তায় বাড়তে থাকে লুটপাট আর রাহাজানি। তাই টাকাশি উঠে যায় একটা হোটেলে, দ্য রেভেন। এই হোটেল চালায় এক এআই পো, দেখতে ভদ্র বিনয়ী, কিন্তু সে ছিল অত্যন্ত ভয়ঙ্কর। টাকাশি যখন হোটেলের প্ল্যান দেখছিল, ঠিক তখনই একদল সশস্ত্র লোক ঢুকে তাকে ঘিরে ফেলে। তাদের নেতা দিমিত্রি দ্য টুয়েন একজন বিখ্যাত নিষ্ঠুর গ্যাংস্টার। সে জানায় টাকাশিকে মারার জন্য কেউ তাকে অনেক টাকা দিয়েছে। এই কথা শুনে টাকাশি নিজেও বুঝতে পারে না 250 বছর পর কে তাকে মারতে চাইছে। কিন্তু দিমিত্রি কোনো উত্তর না দিয়ে তাকে মারতে শুরু করে। এতজনের বিরুদ্ধে সে কিছুই করতে পারছিল না। ঠিক তখনই পো তাকে ইশারা করে বলে, দ্রুত চেক ইন সম্পন্ন করুন, কারণ চেক ইন করা মাত্র তার সকল দায়িত্ব এই হোটেলের, তখন এই হোটেল কর্তৃপক্ষই তাকে বাঁচাবে। আর টাকাশি সেটা করা মাত্রই টাকাশির দায়িত্ব এখন চলে যায় পোয়ের হাতে। আর তারপর পো অ্যাক্টিভ করে দেয় হোটেলের ডিফেন্স সিস্টেম, নিজেও একটা বন্দুক বের করে, আর মুহূর্তের মধ্যে তারা দিমিত্রির লোকজনকে শেষ করে দেয়। এই সুযোগে টাকাশি দিমিত্রিকে ধরে তার বসের ব্যাপারে জানতে চায়, কিন্তু দিমিত্রি কিছু বলার আগেই পো রেগে গিয়ে সেই ব্যক্তিকে মেরে ফেলে, যার ফলে টাকাশি আর জানতে পারে না যে কে তাকে খুন করতে চেয়েছিল।
কিছুক্ষণ পর আর্টেগা এবং পুলিশ এসে তদন্ত শুরু করে। তারা যখন দিমিত্রির স্ট্যাক পরীক্ষা করে, আর্টেগা বুঝতে পারে দিমিত্রি আসলে পুরোপুরি মারা যায়নি। সে অবৈধভাবে নিজের চেতনাকে একই সময়ে দুটি শরীরে স্থানান্তর করেছিল। একটা শরীর মারা গিয়েছে, কিন্তু অন্যটা কোথাও রয়েছে সেটা তারা কেউ জানে না। এই নিয়ে আর্টেগা আর টাকাশির মধ্যে আবার তর্ক শুরু হয়ে যায়। আর্টেগার মতে শহরে আসার পর থেকেই টাকাশির কারণে খুন হওয়া শুরু হয়েছে, কিন্তু টাকাশি কিছু না বলে নিজের ব্যাগ তুলে হোটেলে ঢুকে পড়ে। আর একটু চিন্তা করতেই সে একটা জিনিস বুঝতে পারে, দিমিত্রিকে পাঠিয়েছিল সেই একই লোক যে লরেন্স বেনক্রাফটকে মারতে চেয়েছিল। মানে এই কেস শুধু লরেন্স আর মরিয়ামের না। আর ঠিক তখনই তার মধ্যে আবারও ভেসে ওঠে কুয়েলক্রিস ফ্যালকনারের দৃশ্য। ভীষণের ভেতর থেকে সে তাকে বলে, এই কেসটার সমাধান করো, কারণ এর ভেতর লুকিয়ে আছে অনেক সত্য। এই কথাটা এখন টাকাশির মনে গেঁথে যায়, আর সে সিদ্ধান্ত নেয় সেই কেসটার তদন্ত করবে। সেই রাতেই সে সরাসরি চলে যায় লরেন্স বেনক্রাফটের বাড়িতে, সবকিছু খুলে বলে আর কথা দেয় সে এই মার্ডার মিস্ট্রি সলভ করবে। পরের দিন হোটেলে ঘুম থেকে উঠতেই তার সামনে এসে হাজির হয় লরেন্সের লয়ার প্রেসকট। সে জানায় এই কেস সমাধান করার জন্য সে টাকাশিকে সব ধরনের তথ্য দেবে, কিন্তু বারবার তাকে মনে করিয়ে দেয় লরেন্স তাকে নতুন জীবন দিয়েছে আর এটি তার জন্য অনেক বড় উপকার, তাই তাকে ঠিকঠাকভাবে কাজ করতে হবে। এরপরে প্রেসকট তাকে নিয়ে যায় সাইকোসিক নামের এক জায়গায়। এখানে অত্যন্ত ধনী মানুষেরা নিজেদের জন্য নতুন শরীরের ক্লোন তৈরি করে। সেখানে গিয়ে টাকাশি জানতে পারে লরেন্স বেনক্রাফট তার মৃত্যুর ঠিক 6 ঘন্টা আগে এখানে এসেছিল, আর তখন সে ছিল ভীষণভাবে অস্থির, কিন্তু তার সমস্যার কথা সে কাউকে বলেনি। টাকাশি আর প্রেসকট সেই ভিডিও ফুটেজ দেখছিল। ঠিক তখনই হঠাৎ সেখানে এসে হাজির হয় লরেন্স নিজেই। সে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল, কারণ সে এসেছে তার নতুন ক্লোনের চেক আপ করাতে। আর সেখানেই সে জানতে পারে মরার একদিন আগে সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সঙ্গে 500 বিলিয়নের ডিল সাইন করেছিল, কিন্তু সে এই ডিলের ব্যাপারে কিচ্ছুই জানে না, কারণ মৃত্যুর পর তার এই স্মৃতি হারিয়ে গিয়েছে। এই তথ্য শুনে টাকাশির মাথায় এক সন্দেহ জাগে, এই ডিলের কারণেই কি তাকে মারার চেষ্টা করা হয়েছিল? কিন্তু সে আপাতত সেই দিকটা সরিয়ে রাখে। লরেন্সের কাছে আসা হুমকিগুলো খুঁটিয়ে দেখতে শুরু করে, আর সেই হুমকি অসংখ্য, কারণ অত্যন্ত ধনী মানুষের শত্রুও অনেক হয়ে থাকে। আর এসব ঘাটতে গিয়েই টাকাশি জানতে পারে একজন মানুষের নাম এলিয়েট, একজন প্রাক্তন মেরিন ডক্টর। সে একসময় একটা প্রোটেস্টের সময় লরেন্সকে মারার জন্য অস্ত্র নিয়েও এসেছিল। এই তথ্য পেতেই টাকাশি সোজা চলে যায় এলিয়টের বাড়িতে, আর কোনো কথা না বলেই ফাইট শুরু করে দেয়, আর শেষ পর্যন্ত এলিয়েটকে কাবু করে ফেলে। তখন এলিয়েট সত্য কথা বলে তার মেয়ে লিজি লরেন্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, আর তারপর হঠাৎ একদিন তার মেয়ে লিজির মৃত্যু হয়, কিন্তু তার স্ট্যাক অক্ষত ছিল। এলিয়েট সেই স্টক নিজের কাছেই রেখে দিয়েছে, কিন্তু তার কাছে এত টাকা নেই যে সে সেটি দিয়ে তার মেয়ের জন্য নতুন একটি বডি কিনবে। তাই সে লিজিকে পাঠিয়ে দেয় এক ভার্চুয়াল জগতে, যেখানে লিজি আটকে আছে তার মৃত্যুর শেষ মুহূর্তে। আর তার অবস্থা দেখে পরিষ্কার বোঝা যায় মরার আগে তাকে ভয়ঙ্করভাবে টর্চার করা হয়েছিল, যে ভার্চুয়াল জগতেও সে কারোর সঙ্গে কথা বলছে না। এলিয়েট এই সব কিছু ভিআর সেটের মাধ্যমে টাকাশিকে দেখায়, আর সেই দৃশ্য দেখে টাকাশিও একদম ভেঙে পড়ে। তাই সে চুপচাপ বাড়ির ক্ষয়ক্ষতির টাকা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর লিজির বিষয়ে খোঁজ নিতে গিয়ে সে জানতে পারে লিজি কাজ করত একটা রেড লাইট এরিয়ায়। অ্যাকচুয়ালি টাকাশির এখন পরিকল্পনা লিজির ব্যাপারে খোঁজ খবর নেয়া, কারণ তার সাথে যেহেতু তার বস লরিয়েন্স এক সম্পর্কে জড়িয়ে পড়েছিল আর তাকে মেরেও ফেলেছিল। আর টাকাশি এখন সেই রেড লাইট এরিয়ায় চলে আসে যেখানে সেই মেয়ে কাজ করত, কিন্তু তার আগে সে যায় একটা জায়গায় এনভয় মিউজিয়ামে। সেখানে গিয়ে তার মাথা ঘুরে যায়, কারণ এখানে ভিলেন হিসাবে দেখানো হচ্ছে সেই 250 বছর আগের গোষ্ঠীকে, যেই দলের হয়ে টাকাশি একসময় কাজ করত। আর তাদের ধ্বংস হওয়া স্টকগুলো এখনও বক্সে বন্দি করে রাখা রয়েছে। রাত নামতেই টাকাশি বেরিয়ে যায় আর পৌঁছে যায় সেই রেড লাইট এরিয়ায়। সেখানে একজন মানুষ তাকে খুব ভালো মতো দেখতে থাকে, কিন্তু টাকাশি প্রথমে খেয়াল করে না। সে ঢুকে পড়ে একটা বিল্ডিংয়ের ভেতরে, আর সেখানে তার দেখা হয় অ্যালিস নামের এক মহিলার সাথে। কথা বলতে বলতে সে লিজির ব্যাপারে জানতে চায়। প্রথমে সে কিচ্ছু বলতে চায় না, তখন টাকাশি একটা গল্প বানায়। সে এক অদ্ভুত চাল দেয়। সে বলে সে লিজির মা, সে মারা গিয়েছে আর তার স্টক এখন একটি পুরুষের শরীরের মধ্যে ঢুকিয়েছে, আর সে এখানে তার মেয়ের ব্যাপারে তথ্য খুঁজতে এসেছে। এই কথা শুনে এলিস কিছুটা শান্ত হয়। সে জানায় একজন লোক প্রায় লিজির কাছে আসতো, আর কখনো কখনো সে নারীদের মারধরও করত,
কিন্তু লোকটা এত ধনী ছিল যে কেউ আহত হলে তার স্ট্যাক অন্য শরীরে ট্রান্সফার করিয়ে দিত। কিন্তু এলিস সেই লোকের নাম জানে না, তাই সে টাকাশিকে বলে আগামীকাল আসতে, সে তখন সেই নামটা জোগাড় করে দেবে। এই তথ্য নিয়ে টাকাশি বেরিয়ে যায়, কিন্তু একটা নির্জন গলিতে ঢুকতেই হঠাৎ এলিয়েট বন্দুক তাক করে তার সামনে দাঁড়ায়। সে চায় না টাকাশি তার মেয়ের ব্যাপারে আর খোঁজ করুক। টাকাশি তাকে বোঝানোর চেষ্টা করে। ঠিক তখনই কিছু গুন্ডা এসে সেই দুইজনের উপরেই হামলা করে, আর এরা সেই দল যারা আগে টাকাশিকে একবার খুন করার চেষ্টা করেছিল। তখন টাকাশি আর এলিয়ট একসাথে ফাইট করতে শুরু করে। একজন গুন্ডা রেগে গিয়ে বলে, তোমার এখানে আবার আসা উচিত হয়নি। কিন্তু এই কথার মানে টাকাশি বুঝতে পারে না, কারণ সে তো মাত্র একবারই এসেছে। ফাইট শেষ হতে সবাইকে মাটিতে ফেলে দেয় তারা। ঠিক তখনই সেখানে এসে পৌঁছে ক্রিস্টিন আর্টেগা। তাকে দেখে টাকাশি আগে এলিয়েটকে পালাতে বলে, কিন্তু আর্টেগা টাকাশিকে ধরে আর গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দেয়। তবে টাকাশিকে বেশিক্ষণ জেলে রাখা যায় না, কারণ তার পেছনে রয়েছে লরেন্স, আর প্রেসকট কিছুক্ষণের মধ্যে এসেই তাকে ছাড়িয়ে নিয়ে যায়। আর যখন টাকাশি আবার ফিরে আসে তার হোটেল দ্য রেভেনে, রুমে ঢুকতেই সে দেখে সেখানে তার বসের ওয়াইফ মেরিয়ান বেনক্রাফট তার জন্য অপেক্ষা করছে। তবে সে এখানে এসেছে তার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য। প্রথমে টাকাশি নিজেকে আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে আটকাতে ব্যর্থ হয় আর তার সঙ্গে ইন্টিমেট হয়। কিন্তু সে জানতো না তাদের এই পুরো ভিডিওটা রেকর্ড করছে একটা ছোট্ট মাইক্রোবট, আর এই মাইক্রোবটটা সেই রহস্যময় লোকের যে রেড লাইট এরিয়ায় টাকাশির উপর নজরদারি করছিল। এদিকে হোটেলের এআই পো প্রবেশ করে এক ভার্চুয়াল জগতে। সেখানে উপস্থিত তার মতো আরও অনেক এআই, কিন্তু পো সেখানে একেবারেই আলাদা, কারণ সে মানুষদের সঙ্গে থাকতে পছন্দ করে, তাদের সাহায্য করতে ভালোবাসে। আর এই কারণেই অন্য এআইরা তাকে পছন্দ করে না। 50 বছর পর সেখানে ফিরে এসেও সে নিজেকে একা অনুভব করে। পরদিন সকালে পো টাকাশিকে জানায় লরেন্স বেনক্রাফট একটা বিশাল পার্টির আয়োজন করেছে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ মানুষ থাকবে, আর তাদের সাথে কথা বললে খুনির ব্যাপারে ক্লু পাওয়া যেতে পারে। টাকাশি ঠিক করে সে পার্টিতে যাবে, কিন্তু ঠিক তখনই পো তাকে জানায় গতরাতে একটা মাইক্রোবট হোটেলে ঢুকে তার আর মারিয়ার মধ্যে যা কিছু হয়েছিল সবকিছু ভিডিও করেছে। এই কথা শুনে টাকাশির মাথায় একটা সন্দেহ জাগে যে এটা কি লরেন্সের কাজ, আর যদি তাই হয় তাহলে সব জানার পর লরেন্স তার উপর নিশ্চয়ই ভীষণ রেগে যাবে। তাই নিজের নিরাপত্তার জন্য সে ঠিক করে সে এলিয়েটকে সাথে নেবে। এলিয়েটও রাজি হয়ে যায়, কারণ এই পার্টিতে গিয়ে সে নিজের মেয়ের ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে। পার্টিতে যাওয়ার আগে তারা প্রচুর অস্ত্র কেনে, আর টাকেশির কথার উপর বিশ্বাস করে এলিয়েট লিজির দায়িত্ব দেয় পোকে। পো ভার্চুয়াল জগতে লিজির ট্রিটমেন্ট করতে শুরু করে। ধীরে ধীরে লিজি তার উপর ভরসা করতে শুরু করে আর নিজের ভয়ের কথা খুলে বলে। এই সব কিছু বাইরে বসে টাকাশি আর এলিয়েট স্ক্রিনে দেখছিল। তারপর তারা রেডি হয়, চলে যায় লরেন্সের পার্টিতে। সেখানে পৌঁছে প্রথমেই টাকাশি মারিয়ামের কাছে যায় আর তাকে সেই মাইক্রোবটের ব্যাপারটা জানায় যে গত রাতে ভিডিও হয়েছে। ঠিক তখনই লরেন্স এসে টাকাশিকে বলে কিছুক্ষণ পর উপরের ঘরে একা দেখা করতে। এদিকে ক্রিস্টিন আর্টেগাও এসেছে পার্টিতে একটা আলাদা খুনের কেসে তদন্ত করতে। টাকাশিকে দেখে সে স্পষ্ট বিরক্ত হয়, কিন্তু টাকাশি নিজেই গিয়ে তার সাথে কথা বলে। কিছুক্ষণ পর আর্টেগা চলে যায়। এদিকে এলিয়েট, যাকে টাকাশি ওয়েটার বানিয়ে ঢুকিয়েছে, সে খাবার পরিবেশন করছিল আর চারপাশে নজর রাখছিল। অবশেষে টাকাশি লরেন্সের সাথে দেখা করে, আর কথা বলতে বলতেই লরেন্স ধীরে ধীরে তাকে অপমান করতে থাকে। এই কথার মাঝেই টাকাশির মাথায় পরিষ্কার হয়ে যায় রেড লাইট এরিয়ায় লিজের কাছে যেই লোকটা যেত সে আসলে লরেন্স নিজেই। ঠিক তখন পার্টিতে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। লরেন্সের ছেলে আইজ্যাক অতিরিক্ত মদ খেয়ে ঝগড়া করতে শুরু করে। টাকাশির মনে সন্দেহ জাগে, আইজ্যাক কি তার বাবাকে গুলি করেছে? কিন্তু লরেন্স তা সরাসরি অস্বীকার করে। সে বলে আইজ্যাক সবকিছু পেয়েও একজন অভদ্র বখাটে, আর সবথেকে বড় কথা সে বখাটে হলেও তার মধ্যে কোনো সাহস নেই, তাকে গুলি করে মারবে এত হিম্মত ওর মধ্যে নেই। এরপর টাকাশি পার্টির অন্যদের সাথে কথা বলতে শুরু করে খুনির ক্লু খোঁজার জন্য। আর সেই সময় সে দেখতে পায় মারিয়াম একটা গোপন ঘরের দিকে যাচ্ছে। টাকাশি তাকে ফলো করে আর ভেতরে ঢুকে দেখে মারিয়াম এক ওয়েটারের সঙ্গে ইন্টিমেট অবস্থায় রয়েছে, আর ওয়েটার টাকাশিকে দেখে পালিয়ে যায়। আর সবথেকে অদ্ভুত ব্যাপার, মারিয়ামের সাথে কথা বলে টাকাশি চমকে যায়, কারণ ওই শরীরের মধ্যে আসলে মারিয়াম নেই, বরং সেই শরীরে রয়েছে তারই মেয়ে নাওমি, যে মজা করার জন্য নিজের মায়ের ক্লোন ব্যবহার করছিল। আর তার থেকে বড় কথা, নাওমি জানায় যদি লরেন্স মারা যায় তার সব সম্পত্তি চলে যাবে সরকারের কাছে, তার পরিবার 1 টাকাও পাবে না।
এই কথা জানার পর টাকাশির সন্দেহ আইজ্যাকের উপর থেকে সরে যায়, মানে লরেন্সের ছেলের উপর থেকে সরে যায়। কারণ সে যদি টাকার লোভে বাবাকে খুন করে তাহলে সব সম্পত্তি সরকারের কাছে চলে যাবে, সে কিচ্ছু পাবে না। যাই হোক, এরই মধ্যে পার্টির মূল আকর্ষণ শুরু হয়। সকল ধনী ব্যক্তি নিজেদের সবথেকে মূল্যবান জিনিস দেখাতে শুরু করে, আর সেখানে লরেন্স টাকাশিকে তার সবথেকে মূল্যবান জিনিস বলে তুলে ধরে, কারণ সে হলো পৃথিবীর শেষ জীবিত এনভয়, মানে এক বিখ্যাত ডিটেকটিভ। তবে এতে সে প্রচণ্ড পরিমাণে অপমানিত হয়, কারণ তাকে একটি দ্রব্যের সঙ্গে তুলনা করা হচ্ছিল। এই অপমান টাকাশির ভেতরটা একদম জ্বালিয়ে দেয়, কিন্তু লরেন্সের তাতে কিচ্ছু আসে যায় না। সে সবাইকে নিয়ে যায় একটা ফাইটিং অ্যারেনায়। সেখানে একটা মারাত্মক খেলা শুরু হয়। দুই দম্পতি লড়াই করবে যতক্ষণ না আরেকজন মারা যায়। এদিকে এলিয়েট চুপচাপ ঢুকে পড়ে কন্ট্রোল রুমে। সে এক গার্ডকে অজ্ঞান করে আর সার্ভিলেন্স ডাটা একটা পেনড্রাইভে কপি করতে থাকে। ওদিকে অ্যান্টি গ্র্যাভিটি এরিনায় ফাইট শুরু হয়ে যায়। দুইজন একে অপরকে ছুঁড়ে মারতে থাকে, নৃশংসভাবে আঘাত করতে থাকে। এক পর্যায়ে স্বামী তার স্ত্রীকে নির্মমভাবে মারতে থাকে, ঠিক টাকাশির সামনে। এই দৃশ্য দেখে টাকাশির ভেতরের আগুন জ্বলে ওঠে। সে এগিয়ে গিয়ে লোকটার হাত ধরে ফেলে, আর ঠিক তখনই লরেন্স আদেশ দেয়, ওকে মেরে ফেলো, টাকাশিকেও। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আর্টেগা চিৎকার করে ওঠে। সে এই ফাইট থামাতে চায়। লরেন্স বেনক্রাফটের কাছে এসবের কোনো গুরুত্ব ছিল না, কারণ এই মুহূর্তে অ্যারেনার ভেতরে দুই কাপল মিলে টাকাশি কোভাচকে টেনে এনে নির্মমভাবে মারতে থাকে। কিন্তু টাকাশিও চুপ থাকে না। সে পাল্টা আঘাত করতে শুরু করে এবং ওদের দুজনকেই ভয়ঙ্করভাবে কাবু করে ফেলে। ঠিক তখন কন্ট্রোল রুম থেকে বেরিয়ে আসে এলিয়েট। এই দৃশ্য দেখে সে রেগে ফেটে পড়ে আর বন্দুক তুলে ওই দুই কাপলকে মারার চেষ্টা করে। কিন্তু তার আগেই ক্রিস্টিন আর্টেগা তার বন্দুক ছিনিয়ে নেয় আর সেটি দিয়ে গুলি করে অ্যান্টিগ্র্যাভিটি মেশিন নষ্ট করে দেয়, যার ফলে সবাই এখন নিচে পড়ে যায়। কিন্তু এই খেলায় এখনও কেউ মারা যায়নি, তাই ওই কাপল কোনো প্রাইজ পাবে না। এই কারণে সেই স্ত্রীটা একদম ভেঙে পড়ে। সে অসহায়ের মতো তাকিয়ে থাকে, কারণ তার পরিকল্পনা ছিল সে যদি মারাও যায় তাও তো অনেক টাকা পাবে, আর তারপরে তার মেমোরি আরেকটি বডিতে দিয়ে সে একটি নতুন শরীর পাবে। আর এটি বোঝামাত্র টাকাশি এখন নিজেই ঠিক করে, আর সে ওই লোকটাকে গুলি করে মেরে ফেলে আর লরেন্সকে বলে ওই মহিলাকে একটা নতুন শরীর দিতে। লরেন্স এতে রাজি হয়ে যায়। এরপর লরেন্স টাকাশিকে ডেকে একটা কথা বলে। প্রথমে তাকে সতর্ক করে বলে তার ওয়াইফের কাছ থেকে যাতে দূরে থাকে। তারপর টাকাশি জানায় সে পার্টিতে থাকা কাউকেই সন্দেহ করছে না। এই কথা বলে সে বেরিয়ে আসে আর দেখা করে এলিয়েটের সাথে। এলিয়েট সার্ভিলেন্স ডাটা একটা পেন ড্রাইভে কপি করেছিল, কারণ তার বিশ্বাস লিজি নিখোঁজ হওয়ার পর লরেন্স প্রথমে তাকে নিজের বাড়িতেই নিয়ে এসেছিল। টাকাশি তাকে বলে হোটেলে গিয়ে ডাটা চেক করতে, আর সে নিজে আবার ফিরে যায় সেই রেড লাইট এরিয়ায় অ্যালিসের সাথে দেখা করতে। কিন্তু সেখানে গিয়ে সে অ্যালিসকে খুঁজে পায় ভয়ঙ্কর আহত অবস্থায়। কেউ একজন তাকে পিটিয়ে রেখে দিয়ে গিয়েছে। অ্যালিস দুঃখ প্রকাশ করতে করতে হঠাৎ টাকাশির শরীরে একটা ইঞ্জেকশন ঢুকিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই সে সেন্সলেস হয়ে যায়। ঠিক তখন সেখানে এসে হাজির হয় দিমিত্রি দ্য টুইনের দ্বিতীয় ক্লোন। সে এলিসকে মেরে ফেলে আর টাকাশিকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর টাকাশির জ্ঞান ফিরে আসে আর সে নিজেকে খুঁজে পায় একটি ল্যাবে। কিছু ডক্টর তাকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে একটি ভার্চুয়াল জগতে, আর সেখানে ঢুকতেই তার সামনে এসে দাঁড়ায় দিমিত্রির সেই ক্লোন। সে টাকাশিকে ড্রাগার বলে ডাকে আর প্রচণ্ড রাগে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারপর শুরু হয় অমানসিক নির্যাতন। কখনো তার শরীর কেটে ফেলা হয়, কখনো নখ উপড়ে ফেলা হয়। তবে এটি ভার্চুয়াল জগৎ হওয়ায় সে প্রচণ্ড কষ্ট পেলেও তার বাস্তব শরীরের কোনো রকমের ক্ষয়ক্ষতি হয় না। এমনকি তার শরীরে পেট্রোল দিয়ে আগুনও ধরিয়ে দেয়া হয়। এই ভয়ঙ্কর যন্ত্রণার মাঝেই দিমিত্রি খুঁজে পায় টাকাশির শরীরের ভেতরে একটি পুলিশ ট্র্যাকার রয়েছে। এটা দেখে টাকাশি ভয় পেয়ে যায়, কিন্তু দিমিত্রি থামে না। সে নির্যাতন চালিয়েই যায়। এদিকে টাকাশির ট্র্যাকার বন্ধ হয়ে যাওয়ায় আর্টেগা বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। সে দ্রুত তার শেষ লোকেশন খুঁজতে শুরু করে। এই সময় পুলিশ স্টেশনে একজন অপরাধীকে আনা হয় যে অদ্ভুত রকমের আচরণ করছিল। রাগে আর্টেগা তাকে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। তারপর তার স্টেক বের করে ফ্রিজারে রেখে দেওয়া হয়। ফাঁকা শরীরটা ব্যবহার করে আর্টেগা নিজের দাদির স্টেক তার মধ্যে বসিয়ে দেয় আর তাকে নিয়ে বাড়িতে চলে আসে। সেখানে তার পরিবার একসাথে সময় কাটায়, আনন্দ করে। কিন্তু পরে আবার তাকে পুলিশ স্টেশনে ফিরিয়ে আনা হয়। সেখানে আর্টেগার দাদি তাকে বলে, আমাকে আর কখনো ফিরিয়ে আনবে না। সারা জীবন বেঁচে থাকার মধ্যে কোনো আনন্দ নেই। আমি আমার জীবনের যতটুকু হায়াত ছিল ততটুকু বেঁচেছি, আর বাঁচতে চাই না। এদিকে দিমিত্রি এখনও টাকাশিকে টর্চার করছিল।
আর তখনই টাকাশির মনে পড়ে যায় 250 বছর আগে তার ট্রেনিং ছিল কিভাবে ভার্চুয়াল টর্চার সহ্য করতে হয় আর সেখান থেকে বের হতে হয়। তার বোন রাইলিনও এই ট্রেনিং নিয়েছিল। সেই স্মৃতিগুলো মনে করে টাকাশি ধীরে ধীরে নিজের মনকে শক্ত করে, আর তারপর হঠাৎ সে ফিরে আসে রিয়েল ওয়ার্ল্ডে। চোখ খুলতেই ল্যাবের ডক্টররা একদম স্তম্ভিত হয়ে যায়। টাকাশি তাদের ভয়ে দেখিয়ে প্রথমে নিজের হাত খুলে নেয়, আর তারপর এক এক করে সবাইকে মেরে ফেলে। এমনকি দিমিত্রের ক্লোন পর্যন্ত ধ্বংস করে দেয়। তার মাথাটা কেটে নিজের সাথে নিয়ে বের হয়। ল্যাব থেকে বেরোতেই আরও 2 জনের সাথে তার ফাইট হয়, তাদেরকেও সে মেরে ফেলে। সে সেখান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আর্টেগা আর তার টিম সেখানে চলে আসে আর দেখে সেখানে দিমিত্রির ডেড বডি আর টাকাশির ট্র্যাকার পড়ে রয়েছে। আর্টেগা বুঝে যায় যে এই পুরা হত্যাকাণ্ডের পেছনে টাকাশিই রয়েছে। তাই সে সরাসরি যায় টাকাশির হোটেলে। সেখানে গিয়ে সে তাকে ধমকায়, কিন্তু টাকাশির নিজেরও কিছু প্রশ্ন ছিল। সে জিজ্ঞেস করে, আমার শরীরের মধ্যে পুলিশের ট্র্যাকার কিভাবে এলো? আর্টেগা হঠাৎ চুপ হয়ে যায়, আর তার আচরণ দেখে টাকাশি বুঝে যায় সে কিছু একটা লুকাচ্ছে। তখন টাকাশি একটা প্লেট তুলে নিয়ে নিজের শরীর কেটে ফেলতে শুরু করে, হাত, বুক, আর তারপর সে নিজের গলা পর্যন্ত কাটতে যাচ্ছিল, মানে আত্মহত্যা করতে যাচ্ছিল। ঠিক তখনই আর্টেগা কান্না করতে শুরু করে আর তাকে থামায়। সে জানায় এই শরীরটা ছিল আসলে তার বয়ফ্রেন্ড রাইকের। রাইকার একজন পুলিশ অফিসার ছিল আর কাজ করছিল মেরি নামের এক মেয়ের কেসে। মেরি হঠাৎ একদিন একটা টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। তার স্ট্যাক ঠিকঠাকই ছিল, তাই তাকে ফিরিয়ে এনে তার কারণ জানা যেত, কিন্তু তার স্ট্যাকে এক বিশেষ কোডিং করা হয়েছিল, যার ফলে সেই স্ট্যাক অন্য শরীরে আর সেট করা যায় না। কিন্তু রাইকার জানত মেরি ঈশ্বরে বিশ্বাস করত, তাই সে আত্মহত্যা করতে পারে না। আর যেহেতু তার স্ট্যাকে কোডিং করা হয়েছিল, এ থেকে প্রমাণ হয় কেউ নিশ্চয়ই তাকে খুন করেছে আর নিজেকে আড়াল করতেই এই কোডিং করেছে। এই রাগে রাইকার ধরে আনে সেই অফিসারকে যে এই কোডিং করেছিল আর তাকে টর্চার করতে থাকে। রাইকার এতই রেগে গিয়েছিল যে সে সেই অফিসারকে মেরে ফেলতে যাচ্ছিল। তবে তখনই সেখানে চলে আসে আর্টেগা আর কোনোভাবে তাকে শান্ত করে আর সেই পুলিশ অফিসারকে পালিয়ে যেতে দেয়। কিন্তু এই ঘটনার পরের রাতেই সবকিছু চেঞ্জ হয়ে যায়। রাইকার আর আর্টেগা যখন নিজেদের রুমে ঘুমাচ্ছিল, হঠাৎ দরজা ভেঙে ঢুকে পড়ে অফিসার তানাকা আর তার সাথে আরও কয়েকজন পুলিশ। কারণ গত রাতে রাইকার যেই অফিসারকে টর্চার করছিল সে নাকি মারা গিয়েছে, আর সব দোষ পড়ে এখন রাইকারের উপর। রাইকার চেষ্টা করে বোঝাতে যে সে নির্দোষ, কিন্তু তানাকা তার কথাই বিশ্বাস করেন না। এক পর্যায়ে রেগে গিয়ে রাইকার তাকে গান পয়েন্টে নিয়ে নেয়, আর এটাই ছিল তার সবথেকে বড় ভুল। তাকে অনেকটা মৃত্যুদণ্ড দেয়া হয়, মানে তার শরীর থেকে তার স্ট্যাক খুলে নেওয়া হয় আর তাকে জেলে পাঠিয়ে দেয়া হয়, আর তার শরীর দেওয়া হয় টাকাশি কোভাচসকে। বর্তমান সময়ে এই সত্যটা জেনে টাকাশিও একদম নড়ে ওঠে। এখন সে বুঝতে পারে দিমিত্রির ক্লোন কেন তাকে রাইকার বলে ডাকছিল, আর দিমিত্রির ক্লোনই তাকে জানিয়েছিল রাইকারকে ফাঁসানোর পেছনে সে নিজেই ছিল। এই কারণে আর্টেগা সিদ্ধান্ত নেয় দিমিত্রির স্ট্যাক অন্য এক শরীরে বসিয়ে তাকে জেরা করা হবে। সে দিমিত্রির মাথা নিয়ে চলে যায় আর টাকাশি হোটেল ছেড়ে বেরিয়ে পড়ে, কারণ সে বুঝে গিয়েছে লরেন্স ইচ্ছা করেই তাকে রাইকারের শরীর দিয়েছে একটা প্রতিশোধ নিতে আর্টেগার বিরুদ্ধে। এই বিষয়ে কথা বলতে পরদিন সে যায় লরেন্সের বাড়িতে, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে লরেন্স গিয়েছে একটা ইনফেক্টেড কলোনিতে, যেখানে যাওয়া মানে ছোঁয়াচে রোগে মৃত্যুর শামিল। এদিকে তার ওয়াইফ মারিয়াম টাকাশিকে প্রস্তাব দেয় সে যাতে তার সঙ্গে পালায় এমন একটি দ্বীপে যেখানে কেউ তাকে খুঁজে পাবে না, আর টাকাশি সেখানে স্বাধীনভাবে থাকতে পারবে, কারণ সে জানে লরেন্স কখনো তার কথা রাখবে না। কিন্তু সব জেনেও টাকাশি সেই অফার প্রত্যাখ্যান করে আর সরাসরি চলে যায় সেই কলোনিতে, যেখানে লরেন্স নেতাদের মতো খাবার বিলাচ্ছে, তাদের ছুটছে, কারণ তার কাছে মৃত্যুর কোনো ভয় নেই। টাকাশি তাকে প্রশ্ন করে, আর্টেগার উপর প্রতিশোধ নিতে তুমি এত নিচে নামলে কেন? লরেন্স তখন বলে, এইভাবেই এই পৃথিবী চলছে। আর এরই মধ্যে সেই রোগের কারণে লরেন্স সবার সামনে মারা যায়। কিন্তু এতে কি, তার তো অনেক টাকা, তার রয়েছে ক্লোন। এরপর হোটেলে ফিরে টাকাশি পোয়ের কাছ থেকে জানতে পারে যেদিন লরেন্স মারা গিয়েছিল সেদিন সে গিয়েছিল একটা ফাইট ড্রোন ক্লাবে। এই তথ্য পেয়ে টাকাশি দ্রুত যায় আর্টেগার কাছে। দুজন মিলে এখন সেই ক্লাবে চলে আসে। ক্লাবের মালিক তাদের দেখে ভয় পেয়ে যায় আর বাধ্য হয়ে সেই দিনের ফুটেজ দেখায়। ভিডিওতে প্রথমে দেখা যায় আইজ্যাক সেখানে ছিল, মানে তার ছেলে। তারপর হঠাৎ লরেন্স এসে তাকে মারতে মারতে বলে, তুমি আর আমি, তুমি কখনো আমার জায়গা নিতে পারবে না। এই কথাটা সবকিছু বুঝিয়ে দেয়, কারণ এখন পরিষ্কার আইজ্যাকের সাথে এই ঘটনার গভীর কোনো সম্পর্ক রয়েছে। তাই তারা খুঁজে বের করে আইজ্যাকের গোপন বাড়ি, আর সেখানে গিয়ে তারা আবিষ্কার করে একটা ক্লোনিং মেশিন, যার ভেতরে আগে থেকেই লরেন্সের একটি ক্লোন তৈরি করে রাখা ছিল। সবকিছু মিলিয়ে 2 2 4 হয়ে যায়।
লরেন্সকে মারার চেষ্টা করেছিল তার ছেলে আইজ্যাক, আর মারার পরে সে নিজের মেমোরিটাকে তার বাবার মতো দেখতে ক্লোনে ভরে দিত আর নিজের বাবা বলে পরিচয় দিত। শুধু তাই না, একবার সে এরকমটা করেছে। জাপানে গিয়ে যেই 550 বিলিয়নের ডিল করেছিল সেটা ছিল লরেন্সের ছেলে। তার পরিকল্পনা নিজের বাবার পরিচয় দিয়ে সবকিছু দখল করা, প্রয়োজনে নিজেই লরেন্স হয়ে যাওয়া। যাই হোক, এরপর আর্টেগা তার টিম ডেকে আরও তদন্ত শুরু করে। এই সময় তার চোখ পড়ে টাকাশির হাতে পুরাতন ক্ষত, যেখান দিয়ে রক্ত পড়ছে। সে তাকে নিয়ে যায় নিজের বাড়িতে আর চিকিৎসা করে, আর সেই মুহূর্তে তাদের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। পরদিন সকালে আর্টেগা টাকাশিকে দেখায় একজন লোকের ছবি যে রেড লাইট এরিয়ায় তাকে নজরে রেখেছিল, আর লরেন্সের পার্টিতেও সে ছিল, কিন্তু পার্টির ফুটেজে সে কোথাও নেই। এই অদ্ভুত বিষয় তাদের সন্দেহ আরও বাড়িয়ে দেয়, কিন্তু কোনো তথ্য ছাড়া তারা তার কাছে পৌঁছাবে কিভাবে, এর কোনো উত্তরও তাদের জানা ছিল না। এরপর আর্টেগা টাকাশিকে নিয়ে যায় পুলিশ স্টেশনে, ইন্টারগেশন রুমে, যেখানে বসে আছে একজন অপরাধী যার শরীরে এখন দিমিত্রির স্ট্যাক। এবার আর্টেগা আর টাকাশি দুজন মিলে তাকে জেরা করতে শুরু করে, মারধর করে, কিন্তু দিমিত্রি মুখ খোলে না, বরং ধর্মীয় কথা বলতে শুরু করে। রাগে আর্টেগা আরও রেগে যায়। ঠিক তখন সেখানে হাজির হয় তানাকা, আর সাথে সাথে আর্টেগার পার্টনার আবুদ সেখানে হাজির হয়। একসময় সে ছিল আর্টেগার বাবার পার্টনার, আর আর্টেগা তাকে তার নিজের বাবার মতোই দেখত। আর্টেগা বারবার বোঝানোর চেষ্টা করে এই শরীরের মধ্যে রয়েছে দিমিত্রি, আর সেই রাইকারকে ফাঁসিয়েছিল, কিন্তু তানাকা এগুলো বিশ্বাস করে না। সে ঠিক করে দিমিত্রিকে অন্য জেলে নিয়ে যাবে, তবে আর্টেগার অনুরোধে সে 5 মিনিট সময় দেয় লিফটের ভেতরেই জেরা করার জন্য। আর্টেগা, আবুদ আর এক পুলিশ অফিসার দিমিত্রিকে নিয়ে ঢুকে পড়ে লিফটে। ঠিক তখন লিফটের দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে টাকাশির চোখ পড়ে সেই পুলিশ অফিসারের উপর, আর 1 সেকেন্ডেই সে বুঝতে পারে এই লোকটাই যে তাকে রেড লাইট এরিয়ায় ফলো করছিল, সেখানে ছদ্মবেশে এসেছে। টাকাশি দৌড়ে গিয়ে লিফট থামানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দরজা বন্ধ হয়ে যায়, আর এখানেই সেই ছদ্মবেশী অফিসার অস্ত্র বের করে আর আর্টেগার উপর আক্রমণ করে। এদিকে দিমিত্রি লড়াই শুরু করে আবুদের সাথে, আর তাকে মারতে থাকে নিষ্ঠুরভাবে। পরিস্থিতি চরমে পৌঁছে যায়। যখন সেই লোকটা আর্টেগাকে গুলি করতে যায়, ঠিক তখন আবুদ ঝাঁপিয়ে পড়ে তাকে বাঁচাতে, কিন্তু একটা গুলি গিয়ে লাগে আবুদের স্টেকে, আর সেই এক গুলিতেই তার মৃত্যু হয়ে যায়। এরপর লোকটা আর্টেগাকে মারতে যাচ্ছিল, কিন্তু তার গুলি শেষ হয়ে যায়, আর এরই মধ্যে লিফট গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে যায়। সে দিমিত্রিকে নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সিঁড়ি দিয়ে দৌড়ে এসে টাকাশি পৌঁছে যায় লিফটের কাছে, আর সামনে পড়ে আবুদের নিথর মৃতদেহ। এই দৃশ্য দেখে টাকাশি একদম স্তম্ভিত হয়ে যায়। তবে সে সময় নষ্ট না করে আর্টেগাকে তুলে নেয় আর ছুটে যায় হসপিটালে। ডক্টররা পরীক্ষা করে জানায় আর্টেগার হাতের মাংসপেশি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। এখন তার এই হাতের জায়গায় অন্য একটি হাত লাগাতে হবে। এটা হবে একটি বায়োনিক আর্ম। যাই হোক, সে একটি বায়োনিক আর্ম সিলেক্ট করে আর অপারেশন শুরু হয়ে যায়। কিন্তু ভেতর সে নিজেকে দায়ী মনে করে। তার মনে হতে থাকে যেখানেই সে যায় সেখানেই খুন খারাপি হয়। ঠিক তখনই আবার তার সামনে ভেসে ওঠে কুইলস্ট্রিক ফ্যালকানার। যাই হোক, অন্যদিকে পো ব্যস্ত লিজের চিকিৎসায়। ধীরে ধীরে সে লিজিকে শেখাচ্ছে কিভাবে নিজের ভয়কে জয় করতে হয়। কিন্তু এলিয়েট অনেকদিন পর নিজের মেয়েকে দেখে নিজেকে সামলাতে পারে না, আর সেও ঢুকে পড়ে সেই ভার্চুয়াল জগতে। লিজির সঙ্গে কথা বলার চেষ্টা করে, আর তখনই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। লিজি আবার ভয় পেয়ে যায়, ট্রমায় ফিরে যায়, আর বারবার বাবাকে দোষ দিতে থাকে যে তুমি কখনো আমার খেয়াল রাখোনি। এদিকে সেই অজানা লোক দিমিত্রিকে নিয়ে পৌঁছে যায় তার বসের কাছে। তার বসের নাম হেমিংওয়ে, আর এখন সে যে কোনো অবস্থায় টাকাশিকে জীবিত ধরতে চায়। কিন্তু দিমিত্রি বুঝতে পারে না কেন আর কিভাবে। অন্যদিকে তানাকা এখন পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছে আর্টেগার কথা। সে খুঁজতে শুরু করে সেই রহস্যময় লোকটাকে, কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় লিফটের ভিডিও ক্যামেরাতে সেই ফুটেজ নেই। এ থেকে সে বুঝতে পারে এই ডিপার্টমেন্টের মধ্যেই গাদ্দার রয়েছে। অন্যদিকে টাকাশি সোজা ঢুকে পড়ে আইজ্যাকের বাড়িতে, আর কোনো কথা না বলে তাকে পেটাতে শুরু করে। ঠিক তখনই সেখানে তার বাবা লরেন্স বেনক্রাফট চলে আসে। সে জানতে চায় কেন তার ছেলেকে মারছে। টাকাশি তখন তার সামনে আসল সত্য কথা তুলে ধরে। সে দেখায় আইজ্যাক নিজেই তৈরি করেছে তার বাবার ক্লোন, আর সব খুলে বলে কিভাবে আইজ্যাক নিজের বাবার পেছনে বিশ্বাসঘাতকতা করেছিল। এই সত্যটা জানার পর লরেন্স একদম রেগে যায়। সে একটা ডিভাইস তুলে নিয়ে সেই ক্লোনটাকে পুরোপুরি ধ্বংস করে ফেলে, কিন্তু আইজ্যাককে মারে না, কারণ সে চায় তাকে জীবিত রেখে সারা জীবন অপমান অপদস্থ করতে।
আইজ্যাক সবকিছু মেনে নেয়, কিন্তু একটা কথা সে অস্বীকার করে। সে বলে সে তার বাবাকে মারেনি, মানে তাকে খুন করেনি। লরেন্স কোথাও না কোথাও এই কথাটা আবার বিশ্বাসও করে। সে আইজ্যাককে রুমে পাঠিয়ে দেয় আর তারপর তাকাশিকে ধন্যবাদ জানায়। এরপর তাকাশি সেখান থেকে বেরিয়ে সরাসরি চলে যায় এক হসপিটালে আর্টেগার কাছে। আর্টেগার জ্ঞান ফেরে আর তার কথা বলতে থাকে। ঠিক তখন সেখানে হাজির হয় তানাকা। হাতে একটা দামে ফুলের তোড়া ছিল। সে আবুদের মৃত্যুর জন্য ক্ষমা চাইতে আসে, কিন্তু তাকাশির মনে তখন নতুন একটি সন্দেহ চলে আসে। সে শুরু করে তানাকাকে ঘুরিয়ে প্রশ্ন করা, আর খুব দ্রুত সে বুঝতে পারে তানাকা আসলে হেমিংওয়ের কাছ থেকে টাকা নিয়েছিল, আর সেই কারণেই সে ইচ্ছা করেই দিমিত্রিকে পালাতে সাহায্য করেছে। এই কথা শুনে আর্টেগা প্রচণ্ড রেগে যায়, কারণ তার কারণেই তার বাবার মতো ব্যক্তি খুন হয়ে গিয়েছে। সে তার বায়োনিক হাত দিয়ে তানাকাকে আছড়ে ছুঁড়ে ফেলে আর তাকে জোর করে হেমিংওয়ে আর দিমিত্রির লোকেশন বলতে বাধ্য করে। শেষ পর্যন্ত তানাকা জানায় তাদেরকে যেতে হবে একটি ফ্লাইট ক্লাবে, আর সেখানে একটা ভিআর সেট ব্যবহার করে তারা দেখতে পারবে হেমিংওয়ের আসল চেহারা। এই তথ্য পাওয়ার সাথে সাথেই আর্টেগা আর তাকাশি দেরি না করে তারা পৌঁছে যায় সেই ক্লাবে, আর ভিআর সেটে ঢুকে অবশেষে তারা দেখে ফেলে হেমিংওয়েকে। আর এটি যেহেতু সিরিজ, তাই এক ভিডিওতে কমপ্লিট করা সম্ভব না। পরবর্তী ভিডিও আমার নতুন চ্যানেলে আপলোড করা হবে, লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।